পরের দিন সকালে যখন আমরা হোটেল থেকে লঞ্চে যাচ্ছিলাম সেই সময় এটা একদম সকাল, তখন 6টা মতো বাজে, 6টা 10, 5-10 হবে। প্রচণ্ড বৃষ্টি পড়েছে তার আগে। তো আমরা বেরিয়ে পড়েছি, সবাই লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। এখন ঘাটে যাব। তো আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন যাক একটু কমেছে তাই যেতে পারছি, তা না হলে ছাতা নিয়ে যেতে হতো। আজকে সারাদিনটা আবার কীরকম যাবে দেখা যাক। গ্রাম্য পরিবেশটা খুব সুন্দর লাগছে, দেখো আকাশে মেঘ করে আছে ঠিকই, কিন্তু এত সুন্দর লাগছে। আমাদের ওদিকে এরকম পরিবেশ দেখাই যায় না। আমরা ঘাটে পৌঁছে গেছি। তো এখন লঞ্চে উঠবো। লঞ্চের মধ্যেই সব কিছু টিফিন, চা এখানে খাওয়া হবে। তো দেখো কালকে যখন এখানে যাচ্ছিলাম এই নিচে জল ছিল, মানে পুরো দেখা যাচ্ছিল। আর আজকে কতটা জল হয়ে গেছে, সারা রাত বৃষ্টি পড়েছে, তারপর এখন জোয়ারের সময়। তো কাল যখন আমরা এখানে দিয়ে মানে যখন আমরা লঞ্চে উঠেছিলাম তখন দেখো এত জল ছিল না, প্রচুর জল বেড়ে গেছে ভয় লাগছে এক রাতে। আর জলের কি স্রোত, ওয়েদারের জন্য বেশ ভালো লাগছিল আজকে। কালকে যে গরমটা ছিল আজকে একদম ওয়েদার ঠান্ডা, বেশ ভালো লাগছে। কিন্তু চিন্তা করছি যে বৃষ্টির মধ্যে যাবো কী করে সব জায়গায় ঘুরতে। দেখো চারিদিকে শুধু জল আর জল। দেখা যাক সারাদিন কি হয়, রোদ ওঠে নাকি কোথাও যেতে পারি নাকি, চলো দেখি। আমাদের এখন চাটা খাওয়া হয়ে গেছে, আমরা বসে আছি, বৃষ্টির জন্য অপেক্ষা করছি, তা না হলে বেরিয়ে যেতাম। তো এখন দেখো একজন গাইড স্যার এসেছেন আমাদের বোঝানোর জন্য আর কি, যে সুন্দরবনটা কী, এখানে কী কী আছে, এর আয়তন কত, এটা সুন্দরবনে মানুষ জীবিকা নির্বাহ করে কীভাবে, এই সব কিছু আমাদের বোঝাচ্ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। আর উনিও রিকোয়েস্ট করছিলেন যে আমরা যাতে মন দিয়ে শুনি। তো বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে মুষলধারে। আর সেই সময় উনিও বোঝাচ্ছিলেন, আর কোথাও যাওয়ার উপায় ছিল না, উনি দাঁড়িয়ে আছেন, তো সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, সেটাই আমরা শুনছিলাম। বলার আগে একটুখানি বলে দিই, ফরেস্টে বুক করাকালীন বেশ কিছু রুলস রেগুলেশনস আছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, যেটা অবশ্যই আমাদের জানানো কর্তব্য আপনাদের কাছে। যেমন প্রথম কথা হচ্ছে, সুন্দরবনটা নো প্লাস্টিক জোন। সবার কাছে অনুরোধ করবো কোনো রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য বা কোনো ওয়েস্ট মেটেরিয়াল আপনারা প্লিজ নদীতে ফেলবেন না। ডাস্টবিন আছে যথাস্থানে, আপনারা যেমন ডাস্টবিন ইউজ করছেন সেটা যখন ডাস্টবিনে ফেলছেন, বাকি জার্নিটাও সেইভাবেই চললে আমাদের কোনো সমস্যা হবে না। আর ট্যুর চলাকালীন কোনো অ্যালকোহল জাতীয় কোনো জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। আর যেহেতু আমরা জলের উপরে আছি, সেটাই থাকাটা। আর জঙ্গল এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি স্মোকিং করা নিষেধ আছে। তো এখানে যদি আপনারা স্মোকিং করতে হয়, কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে একদম বোটের পিছন দিকে গিয়ে আপনি আপনার নিজের মতো করে স্মোকিং ছেড়ে তারপরে এখানে আসবেন। আপনার গাড়ি এখানে সবাই আপনার সিগারেটের ধোঁয়া খাবে, এটা যেন না, এটা অনুরোধ। আর কোনো ক্যাম্পে গেলে অবশ্যই কেউ কোনো কাঁচের ফল পাতা ছিঁড়বেন না, সেখানে স্মোকিং করবেন না, কারো কিছু চিপিয়ে ফেলা উপায় থাকলে সেটা তো করবেন না, অন্যথায় কিন্তু 2 মাস 3,000 টাকা জরিমানা হবে। সেটা তারা স্পটে ফাইন করে দেয়, সেটা আপনাদেরকে পে করতে হবে। এসব কোনো মানে কড়াকড়ি নিয়মকানুন করেছে ফরেস্টের তরফ থেকে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে কী হবে, আমাদের এই ট্যুরে এগুলো মেনে চললে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। যাই হোক, এই মুহূর্তে আমরা জঙ্গলের বাইরে আছি, বাইরে অর্থাৎ এখন জঙ্গলটাই এটাই জঙ্গল। এটা দক্ষিণ দিকে, এখান থেকে 65 থেকে 70 কিলোমিটার দক্ষিণে গেলে বঙ্গোপসাগর। আর ফরেস্টটা এমনি করে চলে যাচ্ছে বাংলাদেশ, তাও প্রায় 40 কিলোমিটার পূর্ব দিকে গেলে বাংলাদেশ। ওখানে একটা নদী আছে যেটা রায়মঙ্গল নদী, যেটা
বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে। নদীটার অর্ধেকটা জলসীমা আমাদের, অর্ধেকটা জলসীমা বাংলাদেশ। দুটো দেশের সিকিউরিটিটা নদীর দুদিকেই থাকে। তো এরকম আর কি, ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া নদী হয়, মাঝখানে নদীটার অর্ধেকটা জলসীমা আমাদের, অর্ধেকটা বাংলাদেশের। এই কাজগুলো বাংলাদেশেই যাচ্ছে আর কি, বাংলাদেশেরই কাজ। এরা কলকাতা থেকে ছাই দিয়ে যাচ্ছে, ছাই আসছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের কয়লা ছাই, এইসব মানে ওই কয়লা ছাই আছে, মানে খাল যে কয়লা ব্যবহার হয় কয়লা ছাই থেকে ওই ছাই নিয়ে যায়, যেটা সিমেন্টের একটা পার্সেন্টেজ হয়। আর বড় বড় ব্রিক্সগুলো তৈরি হয়, ব্রিক্সগুলো তৈরি হয় সারা বছর এটা প্রচুর এরকম কাজ হয়। হ্যাঁ, বাংলাদেশ যাচ্ছে ঘন্টা 5 মতো লাগবে। বাংলাদেশে পতাকা লাগানো হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে আধা ঘন্টা বাদে, আধা ঘন্টা মতো লাগবে জঙ্গলের ভেতরে এন্ট্রি করতে। তখন দুদিকে খোলা জঙ্গল হবে। এই দিকটাতে পুরোটা নাইলনের জাল দেওয়া আছে, আপনারা বোধহয় খেয়াল করেছেন, কিন্তু এইভাবেই জঙ্গলের এই দিকটাতে নাইলনের জাল আছে। তার কারণ হচ্ছে আগে একটা সময় যখন ওপেন ছিল, জাল যখন ছিল 2000 সালের আগে খোলা জঙ্গল ছিল, তখন বাঘিনী ওরা বারে বারে এই নদী নালা পেরিয়ে লোকালয়ে চলে আসতো, অন্যান্য অ্যানিমাল আসতো, ধরে শুয়োর এরাও চলে আসতো। এর পেছনে মূলত দুটো কারণ আছে। এক হচ্ছে যখন তাদের বয়স হয়ে যায়, অর্থাৎ হান্টিং এবিলিটি যখন কমে যায়, যখন হরিণ বা শুয়োরকে যখন ওরা শেষ করে ধরতে পারে না, তখন সমস্ত একটা খাবার পাওয়ার জন্যই এই নদী নালা পেরিয়ে পার্শ্ববর্তী লোকালয়ে চলে যেত। লোকালয়ে চলে গেলে সহজে একটা গরু, ছাগল, ভেড়া, কুকুর এগুলো খেতে পারে। আর বাঘিনীরা তার একটা নিরাপদ জায়গায় বাচ্চা প্রসাদ করার জন্য ওরাও গ্রামে চলে যেত। কারণ পুরুষ বাঘেরা জঙ্গলে তার কম্পিটিশনটাকে কমানোর জন্য বাচ্চাগুলোকে মেরে ফেলে বা খেয়েও ফেলে। এটা একটা মিলিতেই আছে, হয়তো আপনারা খেয়াল করতে পারেন। বুড়ো বিড়ালগুলো বাচ্চা খেয়ে যায় বলেই মা বিড়ালগুলো বাচ্চাগুলোকে উঠিয়ে রাখে, তার নাম পরিবর্তন করতে পারে। ক্যাট ফ্যামিলির বিগ ক্যাট হচ্ছে বাঘ, বাড়ির বিড়ালের একটা স্বভাব চরিত্র এই জঙ্গলের বাঘেরও থাকে। যাই হোক, বাঘ বাঘিনী ওদেরকে আটকানোর জন্যেই বন দপ্তর থেকে গ্রামের উত্তর দিকের জঙ্গলটাকে পুরোটা নাইলনের জাল লাগিয়ে দিয়েছে, যাতে করে বাঘ। আমাকে একজনকে পাঠিয়ে দাও, প্লাস্টিকটা ছেড়ে ভেতরে দিতে হবে। খাবার দিয়ে সব ছেড়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু অ্যাভয়েড করে। তার কারণ হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। জালে জড়িয়ে যাওয়া, জালে আটকে যাওয়ার ভয় পায় বলে ওরা জাল থেকে অ্যাভয়েড করে। তবে মানটা আমাদের ভারতীয় জনতা সেই জন্যই অ্যাভয়েড করে, ওই জন্যই জাল দিয়ে ওদেরকে আটকানো গেছে। এমনি করে 54 কিলোমিটার নাইলনের জাল করা আছে এটা গ্রামের উত্তর দিকের জঙ্গলটা। আমরা এখান থেকে আরও যখন ফরেস্টের দেশে এন্ট্রি করবো, তখন থেকে ওপেন ফরেস্ট যেগুলো নামবো, কারণ এই ফরেস্টের যেখান থেকে কোনো গ্রাম নেই, কোনো মানুষজনের বসতি নেই, সবটাই ওপেন ফরেস্ট। যাই হোক, ওপেন আছে, নদীটা করে দাঁড়াতে একটু এরিয়াটা বলে দিই। সুন্দরবনটা একটা সাংঘাতিক বড় এরিয়া, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলেই সুন্দরবন। এর আয়তনটা হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনাথ বয়ে নিয়ে আসা পলি দ্বারা 8 থেকে 10,000 বছর আগে শুরু হয়েছিল ওই পলি নিয়ে আসা, পলি জমা করে করে এই অবস্থাতে পৌঁছেছে। যার আয়তনটা হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের আয়তন তার কিন্তু সাংঘাতিক বড়, বাকি বিশাল এরিয়া, বুঝতেই পারছি যে 26,000 বর্গ কিলোমিটার এরিয়া মিলে সুন্দরবন। একটা তো জায়গা নয় সুন্দরবন। তো সুন্দরবনের মাত্র 1/3 আমাদের। 26,000 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের পড়েছে মাত্র 1/3। 1 ভাগ আমাদের, 2 ভাগ বাংলাদেশের। অর্থাৎ সুন্দরবনের বেশিরভাগ অংশটাই বাংলাদেশ। তো এই 9,630 বর্গ কিলোমিটার যেটা এরিয়া আমাদের ইন্ডিয়ার পাশে আছে, এর মধ্যে 102টো দ্বীপ আছে, 102টো আইল্যান্ড আছে। একটা সময় সবটাই জঙ্গল ছিল, এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এমনি ম্যানগ্রোভ ফরেস্ট সব জায়গাতেই ছিল। কিন্তু যখন ব্রিটিশরা ছিল, ইংরেজরা যখন ছিল, তারা যুক্ত করে গেছে বিশ্ববর্তী তারা, ওই ব্রিটিশ আমলে 54টা দ্বীপ জঙ্গল কেটে কেটে মানুষের বসতি হয়েছে। আমরা যে সমস্ত দ্বীপে থাকি, এগুলো একটা সময় সব জঙ্গল ছিল। 100 বছর আগে জঙ্গল কেটে মানুষের বসতি হয়েছে। এটা গোটা দ্বীপ সবই জঙ্গল ছিল। 54টা দ্বীপে এদিকে বসতি হয়েছে, আর 48টা দ্বীপে জঙ্গল আছে। এই গোটা হচ্ছে 100। মানে ধারণা থাকে না, যারা আসলে সুন্দরবনে, তো সুন্দরবনের একটা মানুষের বসতি সেটা সাংঘাতিক অলরেডি অনেক মানুষের বাস করতে পারে। একটা তো জায়গা নয়, আর 2011
লাস্ট যে জনগণনা হয়েছিল ইন্ডিয়াতে, তাতে আমাদের সুন্দরবনের 54টা দ্বীপে 44 লাখ মানুষের মতো 2011 সালের সুন্দরবনের 54টা দ্বীপে, ইন্ডিয়ার সুন্দরবনের 54টা দ্বীপে 44 লাখ মানুষের মতো। তারপরে আমরা আর 17 বছর শুরু করে গেছি 2025, তাহলে 44 লাখ লোক যা গ্রোথ রেট রয়েছে তাতে কত হতে পারে অনুমান করা যায়? মানুষের বছর এক একটা দ্বীপে 1 লাখেরও বেশি মানুষ আছে। আমরা যদি সাত দিলিয়াতে অনেকটা বড় বসবাস থেকে পারি বড় সাত দিলিয়াতে 1,10,000 মানুষের বসতি। যাই হোক, এটাই বলতে চাচ্ছি যে কত মানুষ বাস করে এটা একটু ধারণা দেওয়ার জন্য। আসলে তো ধর্মের কিন্তু মুসলিম খ্রিস্টান ধর্মের মানুষজন রয়েছে, আর এখানে মানুষজনের মূলত পেশা বা জীবিকা হলো এই সুন্দরবনের 40% প্রায় মানুষ মাছ কাঁকড়া ধরার উপরে নির্ভরশীল রয়েছে। আর বাকি মানুষের চাষবাস আর করে চাষবাস আর ভেতরে চাষবাস ছাড়াও সুন্দরবন যদি আমাদের বিশেষ চাষবাস বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, দেখো ধোঁয়া লাগছে চারিদিকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লঞ্চ কিন্তু যাচ্ছে। তো আমরা চিন্তা করছি যে ওখানে নামবো কি না। উনি বোঝাচ্ছেন যে ওই জায়গাটা পুরো ফাঁকা, ওখানে যেতে গেলে ছাতা নিয়ে যেতে হবে। আর এত বৃষ্টি হচ্ছে, এই দেখো জল চলে আসছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। আর সকালের টিফিনও আমাদের তৈরি হয়ে গেছে, খাবার জন্য বলে গেল। এখন প্রায় 9টা বাজে সকাল। দেখি কী হয়, মনটা খুব খারাপ হয়ে গেল, কেননা পাখিরালয়টা যদি না যেতে পারি তাহলে আর কী দেখলাম। পাখিরালয়টাই যাওয়া হয়নি এখনও, কালকে এগুলো ঘুরেছি, আজকে এই পাখিরালয় আর কোথায় যেন যাবো। তো এই দুটো জায়গায় গিয়ে তারপর তো বাড়ি চলে যাব, আবার কবে আসবো তার ঠিক নেই। তো মনটা খুব খারাপ হয়ে গেলে যদি ওখানে না যাওয়া হয়, দেখি কী কতদূর হয় দেখি। যারা চাষবাসের কোনো নির্ভরশীল তারা তো বিরাট সমস্যা করেছে। তাই এখান থেকে সুন্দরবনের মূলত ইয়াং জেনারেশন ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে তারা করতে শুরু করে। যার চাষবাস করে সংসার করে তার কি আবার চাষ না হয়, তাহলে সংসার করে থাকলে তার কী হবে? নিজেদের মানুষ বাধ্য হয়ে বেরিয়ে পড়ছে, তার এক মাস বাইরে হয়ে যাবে। ব্যাপারটা আমরা জানতাম, আমরা এখানকার মানুষ করি, কিন্তু সেই ট্র্যাডিশনটা চলছে, মানুষজন যাওয়া আসা চলছে। এখানে হয়তো একটা মানুষ সারাদিনে 250 করলে টাকা রোজগার করছে, বাইরে গেলে 1000 টাকা রোজগার করতে পারে। সুবিধা হয়েছে, মানুষ রোজগার করতে পারছে, যাওয়া আসা চলছে। সবাই আমাদের টিফিন হয়ে গেছে, সকালে টিফিন করে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি লঞ্চটা যাওয়ার। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো কত দূর কী যেতে পারি দেখি, চলো।